আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম 10 মিনিট স্কুলের আজকে ম্যাথ ক্লাসে। আপনাদের সাথে আছি আমি নাফিদ ইসলাম এবং আজকে আমরা আলোচনা করব সম্ভাব্যতা নিয়ে। তো সম্ভাব্যতা বলতে আসলে আমরা বুঝি যে কনফিডেন্স লেভেলটা, মানে আমরা কোনো একটা কাজ করব বা কোনো একটা কাজ যে ঘটবে সেটার উপরে আমরা কতটুকু কনফিডেন্ট, অর্থাৎ আমাদের এই কনফিডেন্সটাই আমরা যদি ম্যাথমেটিক্যালি প্রকাশ করি সেটাই হচ্ছে আমার সম্ভাব্যতা। এখন এটাকে আমরা ম্যাথমেটিক্যালি প্রকাশ করিটা কিভাবে, যে ধরা যাক কোনো একটা ঘটনা ঘটবে, অনেকগুলো উপায় ঘটতে পারে। তো মোট যতগুলো উপায় ঘটবে সেটাকে ডিনোমিনেটরে রেখে বা হরে রেখে আমি যদি অনুকূল ঘটনা দিয়ে তার অনুপাতটা বের করি তাহলে হচ্ছে আমি সেটার সম্ভাবনাটা পেয়ে যাব। এখন এই যে এই ঘটনাগুলোকে আমরা আসলে কতগুলো ক্লাসিফিকেশনে বা কতগুলো প্রকারে ভাগ করতে পারি। সেই প্রকারগুলো কি কি চলুন তাহলে থেকে নেওয়া যাক। তো প্রথমে আসবে হচ্ছে স্বাধীন বা অনির্ভরশীল ঘটনা এবং এরপরে আসবে হচ্ছে আমার নির্ভরশীল ঘটনা। তো স্বাধীন ঘটনা বলতে বোঝায় যে দুইটা ঘটনার মধ্যে সম্পর্কটা এরকম থাকবে যে একটা ঘটার সাথে আর একটা ঘটার কোনো নির্ভরতা থাকবে না, তাহলে তারা হবে পরস্পর অনির্ভরশীল ঘটনা। যেমন আটারলি ইররেলেভেন্ট দুইটা কথা, যে ধরা যাক আপনি মগবাজার থেকে মালিবাগ যাবেন আর আপনার বাসার থেকে শাহজাহানপুর যাবে, তাহলে তারা যে দুইজন যাওয়া আসা করছে আপনারা কিন্তু কেউ কমিউনিকেট যদি না করেন তাহলে কিন্তু দুইটা র্যান্ডমলি ঘটবে। এই যে দুইটা ঘটনা ঘটলো এরা হচ্ছে দুইটা স্বাধীন ঘটনা। এবার আসি হচ্ছে নির্ভরশীল ঘটনার ক্ষেত্রে। তো যদি এরকম দুইটা ঘটনা হয় যে একটা ঘটার সম্ভাবনা আগে আর একটা ঘটার সম্ভাবনার উপর ডিপেন্ড করছে। তো ধরা যাক এরকম একটা উদাহরণ দিই যে আপনি মালিবাগ থেকে মগবাজার গেলেন আর আপনার বাসার থেকে কেউ একজন আগে মালিবাগে এসে আপনাকে একটা পার্সেল দিবে। তো সে আগে মালিবাগে আসবে, তারপর আপনাকে পার্সেল দিবে, তারপর আপনি মগবাজার যাবেন সেই পার্সেলটা নিয়ে। তো সে যদি সহি সালামতে আপনার কাছে পার্সেলটা দিতে না পারে তাহলে তো আপনি আপনার কাজটা শুরু করতে পারছেন না। এই ক্ষেত্রে তার আসার ঘটনাটা আর আপনার যাওয়ার ঘটনাটা কিন্তু ডিপেন্ডেন্ট, অর্থাৎ সেই ক্ষেত্রে এটা হচ্ছে নির্ভরশীল ঘটনা। আচ্ছা, এরপরটা আসি। এরপরটা হচ্ছে বর্জনশীল ঘটনা বা বিচ্ছিন্ন ঘটনা আর অবর্জনশীল ঘটনা। অর্থাৎ কয়েকটা ঘটনার মধ্যে যদি সম্পর্কটা এমন হয় যে একটা যদি ঘটে যায় তাহলে বাকি আর একটাও ঘটবে না, তাহলে সেটা হচ্ছে পরস্পর বর্জনশীল ঘটনা। যেমন ধরা যাক আপনার কাছে হচ্ছে 200 টাকা আছে। এই 200 টাকা দিয়ে আপনি চাইলে 100 টাকা দামের দুইটা স্যান্ডউইচ খেতে পারেন, অথবা আপনি চাইলে 200 টাকা দামের একটা প্ল্যাটার খেতে পারেন, অথবা আপনি চাইলে এই 200 টাকার মধ্যে অনেকগুলা প্রাণ মিল্ক ক্যান্ডি বাসা গিয়ে নিয়ে যেতে পারেন। তো আপনার কাছে কিন্তু 200 টাকাই আছে, আপনি হয় এটা নিতে পারবেন, না হলে এটা নিতে পারবেন, না হলে এটা নিতে পারবেন। আপনি যদি এই 200 টাকা দিয়ে একটা প্ল্যাটার খেয়ে ফেলেন, ধরা যাক আপনি এই প্ল্যাটারটা খেয়ে ফেললেন, তাহলে কিন্তু আপনার কাছে আর 200 টাকা নাই। তখন কিন্তু আপনি এটাও নিতে পারবেন না, এটাও নিতে পারবেন না। এই যে এই তিনটা ঘটনা, এই তিনটা ঘটনা তার মানে কি যে কোনো একটা ঘটে বাকিগুলো ঘটা বাদ হয়ে যাচ্ছে, তাহলে এরা হচ্ছে পরস্পর বর্জনশীল ঘটনা। আচ্ছা, এবার আসি হচ্ছে অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে, যে দুইটা ঘটনার মধ্যে সম্পর্ক যদি এমন হয় যে একটা ঘটলে আর একটা ঘটতেও পারে, নাও পারে, তাহলে তারা হচ্ছে পরস্পর অবর্জনশীল ঘটনা। তো এই ক্ষেত্রে ব্যাপারটা এরকম হয় যে দুইটা ঘটনার মধ্যে একটা সাধারণ অংশ যদি থাকে তাহলেও তারা হচ্ছে একটা পরস্পর অবর্জনশীল ঘটনা হবে। যেমন একটা উদাহরণ দেই। তো ধরা যাক আপনার কাছে এখন 500 টাকা আছে, আপনি ঠিক করলেন যে 500 টাকা থেকে আপনি বেশি টাকা খরচ করবেন না, 100 টাকা খরচ করবেন। তো বাকি 400 টাকা কিন্তু আপনার কাছে এখনো রয়ে গেছে। তো আপনি 100 টাকা দিয়ে বিভিন্ন জিনিসপাতি কিনলেন, তো হঠাৎ করে আপনার মনে হলো যে একটা আহ সুন্দর কাপড় বা ড্রেস আপনি কিনতে চাইলেন। তো সেটা কিনতে গেলে আপনার বাজেট 100 টাকা ক্রস করবে। তো আপনি চাইলে কিন্তু 100 টাকা ক্রস করে সেটা কিনতেও পারেন, আবার না কিনে বাসায় চলে যেতে পারেন। তো আপনার বাসায় যাওয়া আর এটা কিনা, এটা হতেও পারে, নাও হতে পারে। আপনি সেটা কিনেও বাসায় যেতে পারেন, আবার এমনিতেও বাসায় চলে যেতে পারেন। তো আলটিমেটলি আপনি বাসায় যাচ্ছেনই, কিনেও যাচ্ছেন, না কিনেও যাচ্ছেন। এই কারণে এরা হচ্ছে পরস্পর অবর্জনশীল ঘটনা। আশা করি আপনারা বুঝতে পারলাম ব্যাপারটা। ওকে, তাহলে আমরা কিছু জিনিস সিম্বল শিখে নেই। যে যদি দুইটা ঘটনা একসাথে ঘটে সেক্ষেত্রে আমরা হচ্ছে এই সাইনটা ইউজ করি, এটাকে আমরা বলি হচ্ছে ইন্টারসেকশন। তো ধরা যাক এ একটা ঘটনা আর বি একটা ঘটনা, এরা হচ্ছে একসাথে ঘটবে, তাহলে আমরা বলবো হচ্ছে এ ইন্টারসেকশন বি সেই ঘটনাটাকে।
তো যদি এরকম হয় যে এ একটা ঘটনা বি আর একটা ঘটনা, এ আর বি একসাথে ঘটতেও পারে নাও পারে, আলটিমেটলি এ ঘটবে অথবা বি ঘটবে অথবা তার একসাথে ঘটবে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ইউনিয়ন চিহ্নটা ইউজ করি, অর্থাৎ সেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে এ ইউনিয়ন বি দিয়ে। আর সাপেক্ষে অর্থাৎ আমি যদি এরকম চাই যে বি ঘটনাটা ঘটছে আমার, কিন্তু বি ঘটনা ঘটার সাপেক্ষে এ ঘটনা ঘটার প্রবাবিলিটি আমি বের করতে চাচ্ছি, তাহলে আমি এই সাইনটা ইউজ করব, এটাকে আমরা বলি হচ্ছে বাদ। তো ব্যাপারটা হচ্ছে এ বাদ বি, তার মানে হচ্ছে বি ঘটছে, বি এর সাপেক্ষে আমি এ ঘটার পসিবিলিটি বের করতে চাচ্ছি। আচ্ছা, তাহলে এবার আমরা কিছু ফর্মুলা দেখে ফেলি। তো যদি এ আর বি দুইটা স্বাধীন ঘটনা হয়, তাহলে এ আর বি দুইটা একসাথে ঘটার সম্ভাবনা এ ঘটার সম্ভাবনা ইন্টু হচ্ছে বি ঘটার সম্ভাবনা। এখন বি ঘটবে, বি এর সাপেক্ষে এ ঘটার সম্ভাবনা হচ্ছে এ বাদ বি, অর্থাৎ পি অফ এ বাদ বি, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই পি অফ বি। আবার এ ঘটবে সেটার সাপেক্ষে বি ঘটার সম্ভাবনা, তার মানে হচ্ছে আমি বের করতে চাচ্ছি পি অফ বি বাদ এ, সেটা হবে হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই যে নিচে যেটা আছে পি অফ এ, অর্থাৎ আমি যার সাপেক্ষে ঘটনাটা ঘটাইতে চাচ্ছি তাকে আমি নিচে রাখবো, আর উপরে হচ্ছে দুইটা ঘটনার সম্ভাবনাই দিয়ে দিব। তার মানে দুইটা একসাথে ঘটবে ডিভাইডেড বাই যার সাপেক্ষে ঘটবে ইজ ইকুয়াল টু হচ্ছে যেটা আমি ঘটাতে চাচ্ছি। আশা করি বুঝতে পারলাম। এখন যদি এরকম হয় যে দুইটা ঘটনা হচ্ছে বর্জনশীল ঘটনা, অর্থাৎ দুইটা আলাদা, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি দুইটা একসাথে ঘটবে এটার সম্ভাবনা হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি। আর অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে পি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি। কেন মাইনাস করলাম? কারণ যখন আমরা পি অফ এ নিচ্ছি তখন এই পার্টটা একবার চলে আসছে, পি অফ বি যখন নিচ্ছি তখন এই পার্টটা আরো একবার আসছে, তো আরো একবার যেহেতু আসছে ডাবল আসার কারণে একবারটা আমরা বাদ দিয়ে দিই। তো আশা করি ফর্মুলাগুলো আমরা বুঝে ফেললাম। তাহলে এবার আমরা কিছু ম্যাথ করে ফেলি। প্রথম টাইপের ম্যাথ হচ্ছে সূত্রের ম্যাথ। তো প্রথম ম্যাথে আমাকে বলেছে যে পি অফ এ ইন্টারসেকশন বি দেওয়া 0.48, পি অফ এ দেওয়া হচ্ছে 0.6, আমাকে পি অফ বি বের করতে হবে। তো আমরা ফর্মুলা কি জানি? পি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু হচ্ছে পি অফ এ ইন্টু হচ্ছে পি অফ বি। তাহলে আমি বলতে পারি যে 0.48 ইজ ইকুয়াল টু হচ্ছে 0.6 ইন্টু হচ্ছে পি অফ বি, তাহলে পি অফ বি ইজ ইকুয়াল টু হচ্ছে 0.48 ডিভাইডেড বাই 0.6, অর্থাৎ আমার অ্যান্সারটা আসছে 0.8। ওকে, পরেরটায় যাই। তো পরের ম্যাথটায় বলেছে পি অফ এ বাদ বি ইজ ইকুয়াল টু হচ্ছে 3/8, পি অফ এ হচ্ছে হাফ, পি অফ বি হচ্ছে 1/5। আমাকে বের করতে হবে এই তিনটা, পি অফ এ ইউনিয়ন বি, পি অফ এ ইন্টারসেকশন বি, পি অফ বি বাদে। তো প্রথমে আমরা আগে পি অফ এ ইন্টারসেকশন বিটা বের করে ফেলি। কিভাবে বের করব? আমরা তো জানি পি অফ এ বাদ বি এর ভ্যালু, তাহলে এটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? পি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই হচ্ছে পি অফ বি, তার মানে এটা ইজ ইকুয়াল টু আমার 3/8। তো পি অফ বি এর ভ্যালু এখান থেকে কত? 1/5, তার মানে পি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু হচ্ছে 3/8 ইন্টু হচ্ছে 1/5, তার মানে হচ্ছে 3/40। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু হচ্ছে 3/40। এখন তাহলে পি অফ এ ইউনিয়ন বি বের করে ফেলতে পারবো ইজিলি। এটা আসবে কি? পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, তার মানে হচ্ছে হাফ প্লাস 1/5 মাইনাস 3/40। তাহলে আমার অ্যান্সারটা আসছে হচ্ছে 5/8। এবার আমি যদি পি অফ বি বাদে বের করি, তার মানে কি? বি ঘটার সম্ভাবনা সাপেক্ষে হচ্ছে এ ঘটতেছে, তার মানে হচ্ছে পি অফ বি বাদ এ ইজ ইকুয়াল টু হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই পি অফ এ, তার মানে হচ্ছে 3/40 ডিভাইডেড বাই হচ্ছে হাফ, তাহলে আমার আসবে হচ্ছে 3/20। তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে 3/40, 5/8 আর হচ্ছে 3/20। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। চলুন তাহলে এবার আমরা পরেরটায় চলে যাই। এবার আমরা শিখবো হচ্ছে ব্যাগ থেকে বল তোলার ম্যাথ। এই ম্যাথগুলো একটু ইম্পর্টেন্ট এবং ট্রিকি। চলুন তাহলে শুরু করে ফেলি। আচ্ছা, তো এই ম্যাথটা আমাকে বলেছে যে একটা ব্যাগে 6টা সাদা বল আছে, 7টা লাল বল আছে, আর হচ্ছে 9টা কালো বল আছে। তাহলে আমার টোটাল বল আছে হচ্ছে 22টা। তো আমাকে বলেছে এলোমেলো ভাবে
অর্থাৎ র্যান্ডমলি একটা বল তুলে নেওয়া হলো, বলটা লাল হওয়ার পসিবিলিটি কত? তো লাল বল এখানে আছে আমার কয়টা? 7টা বল আছে। তো যদি বলটা লাল হয় তাহলে এই 7টা থেকে একটা বল আসবে, আর এটা হচ্ছে আমার ডিজায়ার্ড বা অনুকূল ঘটনা। আর টোটালি ব্যাপারটা কি হচ্ছে, এই 22টা থেকে আমি একটা বল তুলে নিচ্ছি না, তাহলে আমার মোট ঘটনা হচ্ছে 22টা থেকে একটা বল তুলে নেওয়া, আর আমার অনুকূল ঘটনা হচ্ছে 7টা থেকে একটা বল তুলে নেওয়া। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে কম্বিনেটরিজ অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে আমি 7টা থেকে একটা বল চুজ করছি, আর এটা হচ্ছে আমার ডিজায়ার্ড ঘটনা। আর মোট ঘটনা হচ্ছে আমি 22টা থেকে একটা বল চুজ করছি, তাহলে এটা হচ্ছে আমার মোট ঘটনা। তাহলে এদেরকে যদি ভাগ করে দিই তাহলে আমার অ্যান্সার আসবে 7/22। তার মানে আমার অ্যান্সার হচ্ছে সম্ভাবনা 7/22। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। চলুন তাহলে এবার আমরা পরের ম্যাথে চলে যাই। তো এর পরের ম্যাথটাও আগের ম্যাথটার মতোই, এখানে ডাটা একই, যে আমার বল আছে 6টা হচ্ছে সাদা, 7টা হচ্ছে লাল, আর 9টা হচ্ছে কালো। তার মানে টোটাল আবারও হচ্ছে আমার 22টা বল। তো এলোমেলো ভাবে এবার একটা বল তুলে নেওয়া হলো, আমাকে বলেছে বলটা সাদা হওয়ার পসিবিলিটি কত। তার মানে এখন কি, এই 6টা থেকে একটা বল হচ্ছে আমার অনুকূল ঘটনা, আর টোটালটা থেকে একটা বল হচ্ছে আমার মোট ঘটনা। তাহলে টোটাল ঘটনা হচ্ছে 22C1, আর অনুকূল ঘটনা হচ্ছে আমার 6C1। তার মানে আমার অ্যান্সারটা হচ্ছে 6/22। কাটাকাটি করলে আমার 3/11 আসে। তাহলে অ্যান্সারটা হচ্ছে আমার 3/11। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। ওকে, তাহলে এবার আমরা পরেরটা ম্যাথে চলে যাই। তো পরের ম্যাথে বলেছে যে একটা ব্যাগে 6টা সাদা বল আছে, আর 7টা লাল বল আছে, 9টা কালো বল আছে। এলোমেলো ভাবে একটা বল তুলে নেওয়া হলো, খুব ভালো কথা। বলটা সাদা অথবা লাল হওয়ার পসিবিলিটি, তার মানে সে সাদা হলেও আমার সমস্যা নাই, লাল হলেও আমার সমস্যা নাই। এখন তাহলে যেহেতু আমাকে বলেছে হয় সাদা হবে, না হলে লাল হবে, অথবা যে কোনো একটা হলেও আমার কোনো প্রবলেম নাই, তাহলে আমাকে তো দুইটা বের করতে হবে। তাহলে সাদা হওয়ার পসিবিলিটি বের করবো, তারপর লাল হওয়ার পসিবিলিটি বের করবো, তারপর যোগ করে দিব, তাই না? তো এই ক্ষেত্রে ব্যাপারটা একটু টায়ারসাম হয়ে যায় না? তো আমাদের এখানে বলেছে সাদা অথবা লাল হবে, চাই নাই কোনটা, কালো হওয়াটা চাই নাই। তাহলে আমি যদি এরকম করি যে আমি বের করি যে একটা বল যদি আমি তুলে ফেলি, তাহলে সেই বলটা কালো হতে পারে কত, মানে কত পসিবল চান্সে। যদি আমি টোটাল চান্সেস থেকে ওটা বাদ দিয়ে দিই তাহলে ব্যাপারটা হয়ে যাচ্ছে না? তাহলে আমি এবার বের করতে চাই যে কালো হওয়ার পসিবিলিটি কত। তো কালো হতে পারে হচ্ছে 9C1 উপায়ে, আর টোটাল আমি বল তো একটাই তুলছি, মানে কি 22C1 থেকে একটাই তুলছি। তার মানে আমার অ্যান্সারটা হচ্ছে 9/22। এটা হচ্ছে বলটা কালো হওয়ার সম্ভাবনা। ঠিক আছে? তো এখন আমি তো চাই না সে কালো হোক, তাই না? তো আমার টোটাল সম্ভাবনা কিন্তু কখনো একের থেকে বেশি হবে না। তো টোটাল সম্ভাবনা তার মানে হচ্ছে আমার 1। তাহলে বলটা লাল অথবা সাদা হওয়ার সম্ভাবনা হচ্ছে 1 - 9/22, অর্থাৎ 22 - 9/22 ইজ ইকুয়াল টু হচ্ছে 13/22। এটা কিন্তু আমরা আলাদা আলাদা ভাবেও বের করতে পারতাম। যদি আলাদা আলাদা ভাবে আমরা লাল হওয়ার সম্ভাবনা বের করতাম, সেটা কত আসতো? 7/22। আর সাদা হওয়ার সম্ভাবনা বের করতাম, কত আসতো? 6/22। যোগ করে দিলে কিন্তু এই 13/22 আসতো। তো আলাদা আলাদা বের করে যোগ করার থেকে যেটা চাই না সেটা যদি বের করে আমার টোটাল সম্ভাবনা থেকে বাদ দিয়ে দিই, অ্যান্সারটা কিন্তু সেমই আসে। আমি কিন্তু দুইভাবেই করতে পারতাম ম্যাথটা। ওকে, তাহলে এবার আমরা পরেরটা চলে যাই। তো পরের ম্যাথটায় বলেছে যে বলটি সাদা না হওয়ার সম্ভাবনা কত। একই ম্যাথ, একই ডাটা, জাস্ট বলছে বলটা সাদা হবে না। তো সাদা যদি না হয় তাহলে কি হবে? হয় লাল হবে, না হলে কালো হবে। তাহলে কিন্তু ওই যে আগের ম্যাথটাই, তাহলে আমি সাদা হওয়ার সম্ভাবনা জানি কত, 6/22। তাহলে টোটাল সম্ভাবনা থেকে যদি সাদা হওয়ার সম্ভাবনাটা বাদ দিয়ে দিই তাহলে সেটা কি সাদা না হওয়ার সম্ভাবনা চলে আসতো না? তার মানে টোটাল সম্ভাবনা হচ্ছে 1 - 6/22। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 22 - 6/22 ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 16/22। আমার অ্যান্সার হচ্ছে 16/22। এতগুলো সম্ভাবনা থাকবে যে বলটা সাদা হবে না। আচ্ছা, তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। তাহলে এবার পরেরটায় যাই। তো পরের ম্যাথটায় এবার আমাকে বলেছে ডাটা আগেরটাই এলোমেলো ভাবে পর পর। এবার কিওয়ার্ডটা হচ্ছে পর পর। আমি দুইটা বল তুললাম, বল দুইটা আমি বাক্সে পুনরায় রাখি নাই, তাহলে বল দুইটা সাদা হওয়ার পসিবিলিটি কত? তো আমরা কিন্তু এখন জানি যে এই বাক্সটার মধ্যে আমার সাদা বল আছে 6টা, লাল বল আছে আমার 7টা, আর 9টা হচ্ছে আমার কালো বল আছে। তো
তো আমি যদি পরপর বল তুলি তার মানে কিন্তু এবার আমি জায়গাটায় রাখছি না। তো প্রথমবার যদি 6টা থেকে একটা বল তুলি, একটা বল তো তুলে ফেললাম, তাহলে সেকেন্ড বাক্সে আমার অ্যাকচুয়ালি কি 5টা সাদা, 7টা লাল আর 9টা কালো বল আছে। এবার যখন আমি আবার বল তুলবো তখন কি আর 6টা থেকে আসবে? তখন কিন্তু 5টা থেকে আসবে, তাই না? তাহলে প্রথমবার বলটা আমি তুললাম, সেটা সাদা হওয়ার পসিবিলিটি কি? 6c1 ডিভাইডেড বাই 22c1 হয়ে গেল। এবার আমি কিন্তু যেই বলটা সাদা হয়ে গেল সেটা কিন্তু আর জায়গায় রাখি নাই, তাহলে এখন আমি এই বাক্স থেকে তুলছি না। তাহলে এখন যদি আমি একটা বল তুলি তাহলে সেটা সাদা হওয়ার পসিবিলিটি কি 6c1 হবে? অবশ্যই না, সেটা হয়ে যাবে কি 5c1। এখন টোটাল থেকেও তো একটা বল কমে গেল, তাহলে তো আর 22c1 থাকছে না, তাহলে সেটা কি হয়ে যাবে 21c1। তাহলে আমার অ্যান্সার হচ্ছে এদের দুইটা যেহেতু এই প্রথমটা ঘটার কারণেই সেকেন্ড হচ্ছে, তো সেই ক্ষেত্রে এদের দুইটাকে আমরা গুণ করে দিব, কারণ প্রথমটা না ঘটলে সেকেন্ডটা কিন্তু ঠিকভাবে ঘটতে পারতো না। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 5 ডিভাইডেড বাই 21 ইন্টু 6 ডিভাইডেড বাই 22। যদি কাটাকাটি করি, এটা আমার কাটাকাটি করলে 2 আসে, এটা কাটাকাটি করলে আমার 7 আসে, তার মানে হচ্ছে 10 আর 7 2 মানে 14 এর 4 1, 7 2 মানে 14 আর 1 15, তাহলে 154/10। যদি আরো কাটাকাটি করি তাহলে আমার আসে হচ্ছে 5 ডিভাইডেড বাই 77। এটা হচ্ছে আমার পসিবিলিটি। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। তাহলে এবার আমরা পরেরটায় চলে যাই। তো পরেরটায় বলেছে যে একটা ব্যাগে 2টা সাদা আর 3টা কালো বল আছে। তাহলে একটা ব্যাগ নিয়ে নেই, এখানে হচ্ছে আমার 2টা সাদা আর 3টা হচ্ছে কালো বল, এবং অন্য আরেকটা ব্যাগে 3টা সাদা আর 4টা কালো বল আছে। তাহলে অন্য একটা ব্যাগ নিয়ে নিলাম যেখানে আমার হচ্ছে 3টা সাদা আর 4টা হচ্ছে কালো বল। এখন ব্যাগ দুইটা থেকে একটা করে বল তুলে নেওয়া হলো, বলগুলা একই রঙের হওয়ার পসিবিলিটি কত? ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমি সাদা নেই তাহলে এখান থেকেও সাদা নিতে হবে, এখান থেকে যদি আমি কালো নেই তাহলে এখান থেকেও কালো নিতে হবে, তাই তো? তারপর এই দুইটা একসাথে করার সম্ভাবনা আমাকে বের করতে বলছে। তো তাহলে আমি ধরে নিচ্ছি প্রথমে হচ্ছে সাদাটা নিব। তো প্রথম বাক্স থেকে আমি একটা বল তুললাম, তো সেটা সাদা হওয়ার পসিবিলিটি কি? সাদা থেকে একটা আসবে, টোটাল থেকে একটা আসবে, তাহলে হচ্ছে 2c1 ডিভাইডেড বাই 5c1। দেন আমি সেকেন্ড বাক্স থেকে একটা বল তুলবো, সেটা সাদা হওয়ার সম্ভাবনা হচ্ছে 3c1 ডিভাইডেড বাই 7c1। তাহলে এরা যেহেতু বলছে যে একই রঙের হওয়ার সম্ভাবনা, তার মানে কি একটা একটার উপর ডিপেন্ড করবে না, গুণ করে দিব। এবার হচ্ছে আমি কালো হওয়ার সম্ভাবনাটা বের করতে চাই। তো কালো হওয়ার সম্ভাবনা প্রথম বক্সের জন্য কি আসবে? 3c1 ডিভাইডেড বাই 5c1। সেকেন্ডটার জন্য আসবে 4c1 ডিভাইডেড বাই 7c1। তাহলে এটাকে যদি আমি এখন যোগ করে দেই তাহলে আমার অ্যান্সারটা চলে আসবে, তার মানে হচ্ছে 2/5 ইন্টু 3/7 প্লাস 3/5 ইন্টু 4/7। যদি যোগ করি তাহলে আমার আসে হচ্ছে 6 ডিভাইডেড বাই 35 প্লাস 12 ডিভাইডেড বাই 35, তার মানে আমার আনসার 18 ডিভাইডেড বাই 35। ওকে, পরেরটা যাই। তো এবার সেম ম্যাথ আমাকে বললো হচ্ছে বলগুলা ভিন্ন রঙে হওয়ার পসিবিলিটি কত। তো যদি ভিন্ন রঙের হয় তার মানে কি আমি যদি প্রথম বাক্স থেকে সাদা তুলি, পরের বাক্স থেকে কি তুলবো? কালো তুলবো। অথবা প্রথম বাক্স থেকে যদি কালো তুলি, পরের বাক্স থেকে আমি সাদা তুলবো, তার মানে ব্যাপারটা কিন্তু আমাকে 4বার করতে হচ্ছে। তো এটা একটু হ্যাসেল হয়ে যায় না? তো যেহেতু আমার হ্যাসেলটা হয়েই যাচ্ছে, তাহলে আমি কিন্তু ব্যাপারটা এভাবে করতে পারি যে আমরা কিন্তু এখন জানি যে একই রঙের হওয়ার সম্ভাবনা হচ্ছে 18 ডিভাইডেড বাই 35। তাহলে একই রঙের যদি না হয়, ওখানে বল আছেই হচ্ছে 2টা, তাই না? তাহলে অবভিয়াসলি কি ভিন্ন রঙের হবে। তাহলে আমি যদি 1 এর থেকে বাদ দিয়ে দেই তাহলে কিন্তু আমার ভিন্ন রঙের হওয়ার পসিবিলিটিটা চলে আসছে। তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে 17/35। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। চলুন তাহলে আবার আমরা পরেরটা চলে যাই। তো পরেরটায় বলেছে একটা ব্যাগে 4টা সাদা এবং 5টা লাল বল আছে, আর একটা ব্যাগে হচ্ছে 6টা সাদা ও 3টা লাল বল আছে। তাহলে প্রথম ব্যাগটা আমি নিলাম, এখানে হচ্ছে 4টা সাদা আর 5টা হচ্ছে লাল। সেকেন্ড ব্যাগটায় হচ্ছে 6টা সাদা আর 3টা হচ্ছে লাল। নিরপেক্ষভাবে ব্যাগ দুইটা থেকে একটা করে বল তুলে নেওয়া হলো, মানে প্রথম ব্যাগ থেকে একটা তুললো, সেকেন্ড ব্যাগ থেকে একটা তুললো। এখন যেই বল দুইটা সে তুললো সেই বল দুইটার মধ্যে অন্তত একটা লাল হওয়ার পসিবিলিটি আমাকে বের করতে হবে। তো এখানে কিওয়ার্ডটা হচ্ছে অন্তত, মানে মিনিমাম একটা, ম্যাক্সিমাম হলে কোনো প্রবলেম নাই। তার মানে ব্যাপারটা এরকম হতে পারে যে প্রথম বাক্স থেকে আমি লাল পেলাম আর সেকেন্ড বাক্স থেকে আমি সাদা পেলাম।
প্রথম বাক্স থেকে আমি সাদা পেলাম, সেকেন্ড বাক্স থেকে আমি লাল পেলাম, প্রথম বাক্স থেকেও লাল পেলাম, সেকেন্ড বাক্স থেকেও লাল পেলাম। কিন্তু প্রথম বাক্স থেকে সাদা পেলাম, সেকেন্ড বাক্স থেকেও সাদা পেলাম, এইটা কিন্তু হবে না। ওই তিনটা বের করে যোগ করার থেকে আমি একটা বের করে যদি একের থেকে বিয়োগ করে দেই, এটা ব্যাপারটা ইজি হবে না? তাহলে আমরা বের করি যে দুইটাই সাদা হবে। তাহলে প্রথম বাক্স থেকে একটা বল তুললে সেটা সাদা হওয়ার পসিবিলিটি কি? 4c1 ডিভাইডেড বাই 9c1। আর সেকেন্ড বাক্স থেকে একটা বল তুললে সেটাও সাদা হওয়ার পসিবিলিটি কি? 6c1 ডিভাইডেড বাই 9c1। তাহলে ব্যাগ দুইটা থেকে কিন্তু একটা একটা করে বল আমি তুলে ফেললাম। তো দুইটা বলই এখন সাদা হওয়ার সম্ভাবনা, সেটা হচ্ছে কি একটা একটার উপর ডিপেন্ডেন্ট, তার মানে গুণ করে দিব। এবার যদি আমি একের থেকে এদের গুণফলটাকে বাদ দিয়ে দেই, তাহলেই তো আমার অ্যান্সারটা চলে আসছে। তার মানে আমার অ্যান্সার হচ্ছে 1 মাইনাস 4/9 ইন্টু 6/9। কাটাকাটি যদি করি তাহলে আমার আসছে 2 বাই হচ্ছে 3। তার মানে এখানে আমার আসবে হচ্ছে 8 ডিভাইডেড বাই 27। এখানে 1 মাইনাস করব, তাহলে আমার আসবে হচ্ছে 19 ডিভাইডেড বাই 27। তাহলে অন্তত একটা লাল হওয়ার সম্ভাবনা হচ্ছে 19 ডিভাইডেড বাই 27। তো আশা করি এই ম্যাথটা আমরা বুঝতে পারলাম। এরই সঙ্গে ব্যাগ থেকে বল বের করার মোটামুটি সবগুলা টাইপে আমি কভার করে ফেলেছি। চলুন তাহলে এবার আমরা পরের টাইপে চলে যাই। পরের টাইপটা হচ্ছে সংখ্যার ধারণা। ওকে, তো সংখ্যার ধারণা দিয়ে কিভাবে আমরা সম্ভবত ম্যাথ করি, চলুন তাহলে দেখে নিই। তো এই ম্যাথটা আমাকে বলেছে 100 থেকে 999 পর্যন্ত সংখ্যাগুলো থেকে একটা সংখ্যা বাছাই করে নেওয়া হলো, সংখ্যাটা বিজোড় হওয়ার সম্ভাবনা কত? তো আমি যদি নর্মাল একটা ছোট স্যাম্পল সাইজ নেই 1 থেকে 10 এর মধ্যে, তাহলে আমি দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা সংখ্যার মধ্যে আমার অর্ধেক আসলো বিজোড়, অর্ধেক আসলো হচ্ছে জোড়। তো আমি যদি সংখ্যাগুলো বাড়াই 11 থেকে 20ও নেই, তাহলে কিন্তু সেমই আসবে। অর্থাৎ আমি যতগুলাই সংখ্যা নেই না কেন, আমি যদি জোড় সংখ্যক সংখ্যা নেই, তাহলে অর্ধেক জোড় অর্ধেক বিজোড় আসবে। মানে আমি 50টা সংখ্যা নিলে আমার 25টা জোড় 25টা বিজোড় আসবে, 100টা নিলে 50 50 করে আসবে। তাহলে এখন আমাকে খেয়াল করতে হবে যে 100 থেকে 999 পর্যন্ত আসলে সংখ্যা আছে কতগুলো। তো 100 থেকে 999 পর্যন্ত সংখ্যা আমরা বের করতে পারি কিভাবে? এইটা থেকে আমি যদি 100 বাদ দিয়ে দেই, তাহলে আমার সংখ্যার নাম্বারটা চলে আসবে। কিন্তু না, আমরা যখন কোনো সংখ্যা থেকে কোনো সংখ্যা বাদ দেই, আমরা কিন্তু এই সংখ্যাটাকে কাউন্টে নেই না। তাহলে এই সংখ্যা বাদে আমার সংখ্যা আছে হচ্ছে 899টা। তাহলে এই সংখ্যাটা সহ আমার সংখ্যা আছে কয়টা? 900টা। তাহলে এই 100 থেকে 999 পর্যন্ত আমার সংখ্যা আছে হচ্ছে 900। তাহলে এইটার মধ্যে তাহলে বিজোড় সংখ্যা কয়টা থাকবে? অর্ধেক, 450টা। তাহলে আমার অনুকূল ঘটনা হচ্ছে 450, তাহলে আমার মোট ঘটনা হচ্ছে 900। তাহলে অ্যান্সার কাটাকাটি করলে 1/2, তার মানে হচ্ছে হাফ। তাহলে সংখ্যাটা বিজোড় হওয়ার সম্ভাবনা হচ্ছে 50%। তো আশা করি এই ম্যাথটা আমরা বুঝতে পারলাম। চলুন তাহলে এবার আমরা পরের ম্যাথে চলে যাই। তো পরের ম্যাথটায় বলেছে 100 থেকে 999 পর্যন্ত সংখ্যাগুলো আমাকে বের করতে হবে, যেখানে একটা র্যান্ডমলি সংখ্যা আমি চুজ করব, সেই সংখ্যাটার প্রত্যেকটা অঙ্ক সহ ওই সংখ্যাটাও বিজোড় হবে। তার মানে আমাকে বলতে যাচ্ছে, ধরা যাক আমি একটা সংখ্যা নেই যে 893, এটা তো বিজোড় সংখ্যা, কিন্তু এটা কিন্তু এলিজিবল না, কারণ এখানে একটা অঙ্ক হয়ে গেছে জোড়। আমাকে এমন একটা সংখ্যা বের করতে হবে যেমন 153, সবগুলো অঙ্কই বিজোড়। তাহলে আমাকে আগে ওই সংখ্যাগুলো বের করতে হবে যেগুলার সবগুলো অঙ্ক বিজোড়, তাই না? তাহলে এটা আমি বের করতে পারি কিভাবে? বিন্যাস দিয়ে। তাহলে এখানে কিন্তু বিন্যাসের কনসেপ্টটাও ইউজ হবে। তো এখানে 100 থেকে 999 পর্যন্ত অঙ্ক আছে কয়টা? 3টা। তাহলে আমি 3টা বক্স বানিয়ে ফেলি। এখন আমার বিজোড় অঙ্ক কয়টা? 1 3 5 7 9। তাহলে এই বক্সগুলোর মধ্যে প্রথম বক্সের জন্য এলিজিবল ক্যান্ডিডেট কয়জন? 5 জন। সেকেন্ড বক্সের জন্য এলিজিবল ক্যান্ডিডেট কয়জন? 1 কমে যাবে, 4 জন। না, এইখানে কিন্তু রিপিট আসবে, কারণ একটা সংখ্যা 111 এর মধ্যে কিন্তু আছে, একটা সংখ্যা 333 এর মধ্যে কিন্তু আছে, তাই না? তাহলে এখানে কিন্তু এলিজিবল ক্যান্ডিডেট নাম্বারটা কমবে না, যা ছিল তাই থাকবে। তার মানে সেকেন্ড ঘরের জন্য এলিজিবল ক্যান্ডিডেট 5টা, থার্ড ঘরের জন্য এলিজিবল ক্যান্ডিডেট 5টা। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 125টা সংখ্যা আমি পাবো এই 100 থেকে 999 পর্যন্ত, যাদের সবগুলো অঙ্কই হচ্ছে বিজোড়। তাহলে আমার অনুকূল ঘটনা হচ্ছে 125। এখন 100 থেকে 999 পর্যন্ত মোট অঙ্ক কয়টা আছে? কত ম্যাথেই বের করলাম, কয়টা?
899 যোগ হচ্ছে 1 অর্থাৎ 900টা। তাহলে মোট ঘটনা 900, অনুকূল ঘটনা 125, তাহলে সম্ভাবনা 125 ডিভাইডেড বাই 900। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। চলুন তাহলে আমরা পরেরটায় চলে যাই। তো পরের ম্যাথটায় আমাকে বলেছে যে 30 থেকে 40 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে তার মধ্যে থেকে আমি হচ্ছে একটা সংখ্যা বাছাই করব, সংখ্যাটা এবার 5-এর গুণিতক হতে হবে। তো 5-এর গুণিতক যে সংখ্যাগুলো হয় তার লাস্টে হয় 0 থাকে, না হলে হচ্ছে 5 থাকে। তো 30 থেকে 40-এর মধ্যে সংখ্যাগুলো কি কি আছে? 30, 35 আর হচ্ছে 40। তাহলে অনুকূল ঘটনা হচ্ছে 3টা। 30 থেকে 40 পর্যন্ত আমার সংখ্যা কয়টা? 10টা? না, 10টা যদি গুণি তাহলে কিন্তু আমি 30টাকে হিসাবে আনি না। তাহলে আমাকে 30টাকে হিসাবে নিয়ে যদি করতে চাই তাহলে 10 যোগ 1 অর্থাৎ 11টা সংখ্যা হবে। তাহলে আমার 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা হচ্ছে অনুকূল ঘটনা 3টা, মোট ঘটনা 11টা। তাহলে অ্যান্সার হচ্ছে 3 ডিভাইডেড বাই 11। ওকে, পরেরটায় যাই। পরের ম্যাথটায় বলেছে 30 থেকে 40 পর্যন্ত সংখ্যাগুলো থেকে একটা সংখ্যা বাছাই করব, সংখ্যাটা এবার মৌলিক হওয়ার পসিবিলিটি বের করতে হবে। তো 30 থেকে 40-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা আছে? 31 আর হচ্ছে 37, অর্থাৎ 2টা মৌলিক সংখ্যা। তো 30 থেকে 40-এর মধ্যে মোট অঙ্ক কয়টা? 11টা, সরি সংখ্যা কয়টা? 11টা। তাহলে অনুকূল ঘটনা 2, মোট ঘটনা 11, অ্যান্সার হচ্ছে 2 ডিভাইডেড বাই 11। তাহলে ম্যাথটা আমরা বুঝতে পারলাম। চলুন তাহলে এবার পরেরটায় চলে যাই। তো এইবার আমাকে বলেছে যে 30 থেকে 40 পর্যন্ত সংখ্যাগুলো আমি নিব, কিন্তু এবার শর্ত হচ্ছে 2টাই হতে হবে, মৌলিকও হইতে হবে, 5-এর গুণিতকও হতে হবে। সংখ্যাটা মৌলিক এবং 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? তাহলে মৌলিক সংখ্যা আছে কি? 31 আর হচ্ছে 37, 5-এর গুণিতক আছে হচ্ছে 30, 35 আর হচ্ছে 40। তো কোনোটা কি এখানে কোইনসাইড করে? না। তাহলে আমার পসিবল ঘটনা অ্যাকচুয়ালি কয়টা? 0টা। তাহলে পসিবিলিটি হচ্ছে 0 ডিভাইডেড বাই 11 মানে 0%। কিন্তু যদি এখানে ও না দিত, মানে এই জায়গাটায় মৌলিক ও 5-এর গুণিতক না দিয়ে যদি বলতো মৌলিক অথবা 5-এর গুণিতক, তাহলে কিন্তু সিনারিও পাল্টা যেত। অথবা মানে মৌলিককে হতে পারে, 5-এর গুণিতকও হতে পারে, অথবা দুইটাই হতে পারে। তার মানে কি 3টা কেস এখানে, মৌলিকও হতে পারে, 5-এর গুণিতকও হতে পারে, দুইটাই হইতে পারে। তো দুইটাই না হয় হইলো না, কিন্তু মৌলিক আর 5-এর গুণিতক তো আছে, তাই না? তাহলে অ্যান্সার আমার কি আসবে তখন? তখন আমার অ্যান্সার আসবে হচ্ছে মৌলিক হওয়ার সম্ভাবনা 2 ডিভাইডেড বাই 11 প্লাস 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা 3 ডিভাইডেড বাই 11 মাইনাস দুইটাই হওয়ার সম্ভাবনা 0 ডিভাইডেড বাই 11। তাহলে আমার অ্যান্সার আসবে হচ্ছে 5 ডিভাইডেড বাই 11, যদি শুধুমাত্র এখানে অথবা দিতাম ও এর জায়গায়। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। চলুন তাহলে এবার আমরা পরেরটায় চলে যাই। তো এইবারের ম্যাথগুলো হচ্ছে মিসেলেনিয়াস, মানে একটা র্যান্ডম সিনারিও আমাকে দিয়ে এবার হচ্ছে আমাকে সম্ভাবনা বের করতে বলবে। তো এখানে বলেছে আবহাওয়া অধিদপ্তরের 2015 সালের রিপোর্ট অনুযায়ী জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে মোট 5 দিন বৃষ্টি হয়েছে। এক সপ্তাহে দিন কয়টা? 7টা, তার মধ্যে কিন্তু 5 দিনই বৃষ্টি হয়েছে। তো আমাকে বলেছে ওই সপ্তাহের বুধবার বৃষ্টি না হওয়ার পসিবিলিটি কত? তো একটা সপ্তাহে বৃষ্টি হওয়ার পসিবিলিটি কত? 5/7 এখানে বলেই দিল। তাহলে বৃষ্টি না হওয়ার পসিবিলিটি কি? টোটাল সম্ভাবনা মাইনাস হচ্ছে 5/7, অর্থাৎ অ্যান্সার হচ্ছে আমার 2/7। ওকে, চলুন তাহলে পরেরটায় যাই। তো পরেরটায় বলেছে অর্থমন্ত্রী এবং অর্থ সচিব সহ মোট 10 জন একটা গোল টেবিল বৈঠকে বসবেন। খুব ভালো। এখন বৈঠকে মন্ত্রী এবং সচিবের পাশাপাশি বসার সম্ভাবনা কত? আচ্ছা, ম্যাথটা কিন্তু ইন্টারেস্টিং। ফার্স্ট অফ অল গোল টেবিল বৈঠক, তো গোল টেবিল বৈঠকে বসার পসিবিলিটি আমরা কি এমনি বের করতে পারবো? না, এখানে কিন্তু ওই যে চক্রাকার সমাবেশ অর্থাৎ বিন্যাসের কনসেপ্ট আমাকে ইউজ করতে হবে। তো একটা গোল টেবিল যদি আমাকে বসতে হয়, মানুষ মোট হচ্ছে 10 জন, তাই না? তো 10 জনের মধ্যে যদি গোল টেবিলে বসতে হয় তারা কত উপায়ে বসতে পারে? 10 মাইনাস 1 অর্থাৎ হচ্ছে 9, তার মানে অ্যান্সারটা হচ্ছে 9 ফ্যাক্টোরিয়াল উপায়ে বসতে পারবে। তো আমার পসিবল ঘটনা হচ্ছে 9 ফ্যাক্টোরিয়াল। এখন বৈঠকে মন্ত্রী এবং সচিবের পাশাপাশি বসবে, তাই না? তো মন্ত্রী এবং সচিবকে যদি পাশাপাশি বসাই দেই, তাহলে মন্ত্রী আর সচিবকে আমি একটা জোড়া করে ফেলছি, অর্থাৎ এখানে বসবে মন্ত্রী, এখানে বসবে সচিব, এই জোড়াটাই একবার একবার করে ঘুরবে। তাহলে আমার মানুষকে আরো একজন কমে গেল না? তাহলে পসিবল ঘটনা আমার হচ্ছে কয়টা?
9 মাইনাস 1 অর্থাৎ 8টা। তার মানে আমার পসিবল ঘটনা হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ আমার অ্যান্সারটা হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 9 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমার অ্যাকচুয়াল অ্যান্সারটা হচ্ছে 1/9। মানে এতগুলা পসিবল কেস হবে যদি অর্থমন্ত্রী আর হচ্ছে সচিব পাশাপাশি বসতে চায়। আশা করি ম্যাথ আমরা বুঝতে পেরেছি। এরই সঙ্গে সম্ভাব্যতার ক্লাসটা আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি। মোটামুটি যে টপিকগুলো আমি কভার করেছি আপনারা আশা করি সেগুলো খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। আমি ট্রাই করেছি যাতে করে মোটামুটি পরীক্ষায় আসার মতো যে কোশ্চেনগুলো এসেছে গত বছর সবগুলোকে একটু একটু করে টাচ করে আপনাদের দেখিয়ে দিতে। আশা করি আপনারা ম্যাথগুলো বুঝেছেন। তো পরবর্তী ক্লাসে আমাদের পুনরায় দেখা হবে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আমি নাফিজ ইসলাম আপনার থেকে আজকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।